7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, থাইল্যান্ড। ব্যাংককে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত, ভবনে ধস, ব্যাপক হতাহতের শঙ্কা। বিক্ষোভ সম্প্রচার করায় সংবাদ মাধ্যমের উপর চড়াও এরদোগান প্রশাসন। জরিমানা, সম্প্রচার স্থগিত বেশ কয়েকটি চ্যানেলের, 7 সাংবাদিক আটক। অভিনব কৌশলে চলছে বিক্ষোভ প্রতিবাদ। ঈদে সড়কপথে বাড়ি ফিরতে ইন্দোনেশিয়ায় মহাযজ্ঞ। ঘরমুখো প্রায় 15 কোটি মানুষ, বিমান এবং নৌবন্দরে নজিরবিহীন নিরাপত্তা। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার এবং থাইল্যান্ড। দুই দেশে কমপক্ষে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত। শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এরপরই 6.6 মাত্রার কম্পন অনুভূত হয় থাইল্যান্ডে। ব্যাংকক সহ দেশটির বেশ কিছু এলাকায় বিভিন্ন ভবন এবং স্থাপনা ধসে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জরুরি অবস্থা জারি করেছে সরকার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, মিয়ানমারের মান্দালায় ছিল ভূমিকম্পের উৎপত্তি। স্থানীয় সময় দুপুর 12টার দিকে এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্টি হয় এটি, ফলে ব্যাপক শক্তিতে কম্পন ছড়িয়ে পড়ে। একই সাথে কম্পন আঘাত হানে ভারত, লাওস এবং চীনেও। হঠাৎ দেখলাম আমার পাশের ভবনটি নড়তে শুরু করে। এরপরই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে অনেকে আহত হয়েছে। বিক্ষোভে উত্তাল তুরস্কে এবার সংবাদ মাধ্যমের উপর চড়াও হলো এরদোগান প্রশাসন। আন্দোলনের সংবাদ প্রকাশের জেরে 4 টেলিভিশন চ্যানেলকে বড় অঙ্কের জরিমানা করেছে সরকার। এর মধ্যে একটি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আটক হয়েছেন কমপক্ষে 7 সংবাদকর্মী। এদিকে প্রেসিডেন্টকে চাপে ফেলতে অভিনব সব কৌশল অবলম্বন করছেন বিক্ষোভকারীরা। ইস্তাম্বুলে হাঁড়ি, পাতিল, থালা বাসন বাজিয়ে আন্দোলনের সংহতি জানাতে দেখা গেল সাধারণ তুর্কিদের। ছাত্র জনতার সরকার বিরোধী স্লোগানে মুখর ইস্তাম্বুলের সড়ক। এর মধ্যেই আশপাশের বাড়িগুলো থেকে ভেসে আসতে শুরু করে হাঁড়ি-পাতিল, থালাবাসন পেটানোর আওয়াজ। বৃহস্পতিবার ব্যতিক্রমী এই কৌশলে মেয়র ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে হওয়া বিক্ষোভে সংহতি জানায় সাধারণ তুর্কি নাগরিকরা। 8 দিনে আটক করা হয়েছে প্রায় 2000 বিক্ষোভকারীকে। সর্বোচ্চ কঠোর হয়েও দমন করতে পারছে না তুর্কি সরকার। রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে হয়েছে বিক্ষোভ সহিংসতা। সরকারের মনোভাব সহিংস। নিজ দেশের ছাত্র বা নাগরিকের উপর পুলিশ যে ধরনের সহিংসতা চালাচ্ছে তা উচিত নয়। তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের ভয় দেখানো হচ্ছে। এরপরও আশা করছি আমাদের সংগ্রাম সফল হবে। চাপে পড়ে শেষমেশ সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় এরদোগান সরকার। বিক্ষোভের সংবাদ প্রচার করায় আটক করা হয় কমপক্ষে 7 সাংবাদিককে, যাদের পরে ছেড়ে দেওয়া হলেও অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে তুরস্ক থেকে। এদিকে বিক্ষোভের সংবাদ প্রচারের জেরে অন্তত 4টি টেলিভিশন চ্যানেলকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে তুরস্কের প্রচার মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিল। এর মধ্যে একটি চ্যানেলের সম্প্রচার 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরে সংস্থাটির হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। আমরা এখানে রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিলের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান জানাতে এসেছি। এটি তুরস্কের জন্য একটি কালো দিন। 4টি টেলিভিশন চ্যানেলের ওপর কঠোর শাস্তি আরোপ করা হয়েছে। এর মাধ্যমে যারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করে তাদের হুমকি দেওয়া হলো। তুর্কি সরকার অবশ্য চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে। দাবি, আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছে অন্তত 150 পুলিশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতি ভেঙে টানা 11 দিনের মতো গাজায় চলছে ইসরায়েলের অভিযান। গেল 24 ঘন্টায় আগ্রাসনে প্রাণ হারিয়েছেন 40 জনেরও বেশি ফিলিস্তিনি।
অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ, ড্রোন হামলা। রাতভর জয়তুন ও রাফায় চলে হামলা, প্রাণ যায় একই পরিবারের 3 সদস্য সহ 5 জনের। নিহতদের তালিকায় রয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের এক কর্মীও। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে উপত্যকায় কোনো ত্রাণ সরবরাহ না থাকায় শোচনীয় হয়ে উঠেছে পরিস্থিতি। মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে লাখো ফিলিস্তিনি, এমন শঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির। ইসরায়েলের নতুন অভিযানে প্রাণ গেছে 855 গাজাবাসীর। 1 বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন 1.5 লক্ষের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে 17,500 শিশু। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চিঠির জবাবে এমনটি জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় এই জবাব পাঠায় তেহরান। চিঠিতে বলা হয়, মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, তাই সরাসরি আলোচনায় যুক্ত হওয়ার নীতিতে এখনও বহাল আছে তেহরান। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা বা অন্য দেশের মধ্যস্থতায় বৈঠকের বিষয়ে সম্মতি রয়েছে ইরানের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে গেল 7 মার্চ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠি দেন ট্রাম্প। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবার উত্তাল তেল আবিব। বৃহস্পতিবার রাতে শীর্ষ রাজধানীর হাবিমা স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা জিম্মিদের উদ্ধারে ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন। আন্দোলনকারীদের অভিযোগ, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল নেতানিয়াহু। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। তারই অংশ হিসেবে বরখাস্ত করা হচ্ছে প্রতিরক্ষা, বিচার বিভাগ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের। নেতানিয়াহুর এ ধরনের পদক্ষেপকে তামাশা হিসেবে আখ্যা দেন আন্দোলনকারীরা। ইয়েমেনে টানা 1.5 সপ্তাহ ধরে চলছে যুক্তরাষ্ট্রের হুতি বিরোধী অভিযান। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় অন্তত 37 দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাজধানী ছিল মূল টার্গেট। 2 দফা হামলা হয় সানার আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বেশ কিছু আবাসিক স্থাপনা দাবি সেখানে বসবাস করতেন হুতি নেতারা। এছাড়া 13 দফায় অভিযান চলে সাদা আমরান এবং হেদাইদা প্রদেশে। গেল 15 মার্চ থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ গেছে 1.5 শতাধিক মানুষের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে কমপক্ষে 300 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গায়ানা সফরকালে এই তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, মানবাধিকার কর্মী নয়, বরং উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় শিক্ষার্থীদের। হুঁশিয়ারি, বিক্ষোভের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্ষতি, উশৃঙ্খল পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের হেনস্থা করা বরদাস্ত করবে না ট্রাম্প প্রশাসন। ভবিষ্যতে বাতিল হওয়া ভিসার সংখ্যা বাড়তে পারে, প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন মার্কো রুবিও। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়লেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের পতাকা হাতে হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে যান এক ব্যক্তি। চিৎকার করে ইসরায়েলে অস্ত্র বাণিজ্য ও গণহত্যা বন্ধের দাবি জানাতে থাকেন তিনি। এ সময় অপর এক বিক্ষোভকারী রেনল্ডসকে গণহত্যায় জড়িত বলে সরাসরি অভিযুক্ত করেন। এই প্রতিবাদের জবাবে রেনল্ডস বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে তারা, কিন্তু ব্রিটেনের জাতীয় নিরাপত্তার কথা ভেবে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি। আর ব্রিটেন সরবরাহ বন্ধ করতে চাইলেও তাদের একার পক্ষে যুদ্ধ বিমানের উৎপাদন ও সরবরাহের পুরো নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের সাথে হোয়াইট হাউসে ইফতার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম কমিউনিটির পাশাপাশি এতে অংশ নেন বেশ কিছু মুসলিম দেশের রাষ্ট্রদূত। ইফতার ও নৈশভোজে দেয়া বক্তব্যে নির্বাচনে জয়ের পেছনে মুসলিম কমিউনিটির অবদান স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। বলেন, মুসলমানদের যে কোনো সহায়তায় পাশে থাকবেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বদ্ধপরিকর তার প্রশাসন, এমনটাও জানান ট্রাম্প। And in particular, I want to thank
আমি যুক্তরাষ্ট্রের হাজার হাজার মুসলিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের অকুণ্ঠ সমর্থনের কারণেই প্রেসিডেন্ট হতে পেরেছি। যারা এভাবে আমাদের সমর্থন জুগিয়েছেন তাদের রমজানের শুভেচ্ছা জানাই। মুসলিম সম্প্রদায়ের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আর তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমার প্রশাসন। শান্তিরক্ষী বাহিনীর আড়ালে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে ব্রিটেন ও ফ্রান্স, এমন অভিযোগ তুলেছে রাশিয়া। হুঁশিয়ারি, দুদেশের এই পরিকল্পনায় রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে নেটো। এদিকে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন বেশ তোড়জোড় চালাচ্ছে প্যারিস, লন্ডন। দাবি, সেনা পাঠাতে প্রস্তুত 30টিরও বেশি দেশ। ইউক্রেনের নিরাপত্তা ইস্যু ও সামরিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্যারিসে মিত্রদের এই সম্মেলন। যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ থামাতে রাশিয়ার সাথে যোগাযোগ বাড়িয়েছে, তখন ইউক্রেনকে সাথে নিয়ে গত কয়েক মাস ধরে দফায় দফায় বৈঠক করছে ইউরোপ, যার বেশিরভাগই হয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের আগ্রহে। সম্প্রতি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে ইউরোপের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পক্ষে বেশ জোরালো অবস্থান নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। এমনকি তাদের দাবি 30টিরও বেশি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে আগ্রহী। শান্তিরক্ষী ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের তৎপরতা নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাশিয়া। মস্কোর অভিযোগ, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করতেই দেশটিতে সেনা পাঠানোর উদ্যোগ নিচ্ছে প্যারিস ও লন্ডন। এই পদক্ষেপ ন্যাটোর সাথে রাশিয়ার সরাসরি যুদ্ধের সম্ভাবনা প্রবল করছে বলেও দাবি তাদের। পশ্চিমারা যেটিকে শান্তি মিশন বলছে তা নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে এটি শান্তিরক্ষী মিশনের আড়ালে ইউক্রেনে একটি সামরিক হস্তক্ষেপের প্রচেষ্টা। এই মিশনের আড়ালে লন্ডন ও প্যারিস ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে। এমন কোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করে রাশিয়া, যা মস্কো ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করে। বরাবরই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে শান্তিরক্ষী পাঠানোর কথা বলে আসছে ইউরোপ, যাতে সম্মতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে বরাবরই রাশিয়া বলে আসছে, নিজ দেশের সীমান্তবর্তী এলাকায় বিদেশি সেনাদের উপস্থিতি মেনে নেবে না তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিশরের সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীর দেখাই যেন কাল হয়ে দাঁড়ালো 6 পর্যটকের জন্য। বৃহস্পতিবার দেশটির বিখ্যাত পর্যটন সৈকত হুরঘাদার উপকূলে 45 আরোহী নিয়ে দুর্ঘটনায় পড়ে সাবমেরিনটি। নিহতদের সবাই রাশিয়ার নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনা থেকে সৌভাগ্যবশত বেঁচে ফিরেছেন 39 পর্যটক। প্রবাল প্রাচীরের সাথে ধাক্কা লাগাই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিন্দাবাদ নামের ছোট এই সাবমেরিনে চেপে লোহিত সাগরের 25 মিটার গভীরে প্রবালের সৌন্দর্য উপভোগে নামেন 45 পর্যটক। রুশদের পাশাপাশি এতে আরোহী ছিলেন ভারত, নরওয়ে, সুইডেন এবং মিশরের নাগরিক। কিন্তু সমুদ্রের তলদেশে এই সৌন্দর্য উপভোগ করাই যেন কাল হয়ে দাঁড়ালো আরোহীদের জন্য। মিশরের বিখ্যাত পর্যটন শহর হুরগাদার উপকূল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় সাবমেরিনটি। ডুবে যাওয়া সাবমেরিনটি থেকে 39 পর্যটককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা। এর মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। উদ্ধার করা হয়েছে 6 জনের মরদেহ, যাদের সবাই রাশিয়ান নাগরিক। এখনও পরিচয় প্রকাশ করা হয়নি তাদের। তাৎক্ষণিকভাবে জানা যায়নি দুর্ঘটনার কারণ। ধারণা করা হচ্ছে সামুদ্রিক কোনো প্রবালের সাথে ধাক্কা লেগে ডুবে যায় সাবমেরিনটি। মূলত বর্ণিল প্রবাল প্রাচীর এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবের দেখা পেতে বিশ্বের বহু পর্যটকের গন্তব্য হুরঘাদা সমুদ্র সৈকত। আর রোমাঞ্চকর এই ভ্রমণের সুযোগ করে দিতেই কাজ করে মিশরের বেসরকারি সংস্থা সিন্দাবাদ সাবমেরিনস। প্রতিষ্ঠানটির কাছে থাকা 2 সাবমেরিনের প্রত্যেকটিতে 44 যাত্রী সহ ভ্রমণ করতে পারে 2 চালক, যেগুলো সমুদ্রের 80 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এর আগে আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে ওশান গেটের টাইটান ডুবোযান। অনিক রহমান, যমুনা নিউজ। মাছ ধরা নিয়ে বিতর্কিত আইনের জেরে চিলিতে চলছে মৎস্যজীবীদের ব্যাপক বিক্ষোভ। বেশ কয়েকদিন ধরে চলা বিক্ষোভে পুলিশের সাথে দফায় দফায় জেলেদের সংঘর্ষ হয়। চিলি ন্যাশনাল কংগ্রেসের বাইরে অবস্থান নিয়ে জেলেরা আগুন ধরিয়ে দেয় কয়েকটি পুলিশের গাড়িতে। এরপর টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় প্রায় 1 ডজন নৌকা নিয়ে একটি কার্গো জাহাজকে আটকে দিচ্ছে জেলেরা। সম্প্রতি চিলিতে একটি কোটা আইনের ফলে কমে যায় ক্ষুদ্র নৌকার জেলেদের জন্য নির্ধারিত মাছ ধরার এলাকা। এর প্রতিবাদেই বিক্ষোভে নামেন তারা।
malditos pescadores. শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ব্রিটেনের রাজা চার্লস। বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে নিয়মিত কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। কিছু সময় চিকিৎসা ও চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে ঘরে ফিরে যান তিনি। এখনও সরকারি কাগজপত্র পর্যালোচনা করা এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করার মতো কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে বাতিল করা হয় বৃহস্পতি ও শুক্রবারের সব গণকর্মসূচি। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজা চার্লস। গত 1 বছরেরও বেশি সময় ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে তার কী ধরনের ক্যান্সার হয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি। এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই তার এই আকস্মিক অসুস্থতা বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব বাণিজ্য সংস্থায় সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে নতুন করে আর্থিক জটিলতায় পড়বে জেনেভা ভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষক সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সরকারি খরচ কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতেই বিশ্ব বাণিজ্য সংস্থার এক বাজেট সভায় অর্থ প্রদান স্থগিত রাখার কথা জানান এক মার্কিন প্রতিনিধি। সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয় ওয়াশিংটন। এছাড়াও বন্ধ করে দেওয়া হয় দেশটিতে চলমান বিভিন্ন কর্মসূচির তহবিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্বোধ আখ্যা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেয়া ভাষণে রুবিওর তুমুল সমালোচনা করার পাশাপাশি তাকে দেশটির বিরোধী দলীয় নেতার গডফাদার আখ্যা দেন তিনি। মূলত গায়ান ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকির জেরে ক্ষুব্ধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গায়ানার সাথে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ দেশটির সম্প্রতি গায়ানার সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মাদুরো, যার জেরে ক্যারিবিয়ান সফরে গিয়ে রুবিও হুঁশিয়ারি দেন গায়ানায় কোনো হামলা হলে ভেনেজুয়েলাকে তার মূল্য চোকাতে হবে। নির্বোধ রুবিও গায়ানা থেকে ভেনেজুয়েলাকে হুমকি দিচ্ছে। ওহে নির্বোধ, কেউ ভেনেজুয়েলাকে হুমকি দিতে পারে না, কারণ এটি মুক্তিদাতাদের জন্মভূমি, এটি বলিভারের জন্মভূমি। মূর্খ, তারা আমাদের শাসন ব্যবস্থাকে বলে একনায়কতন্ত্র। তারা মায়ামির দুর্নীতিগ্রস্ত অভিজাতদের অন্তর্ভুক্ত, যারা ভেনেজুয়েলাকে ঘৃণা করে। 3 দিন পার হলেও এখনও উদ্ধার করা যায়নি লিথুয়ানিয়ার নিখোঁজ হওয়া 4 মার্কিন সেনাকে। চলছে কয়েক বাহিনীর নিরবিচ্ছিন্ন বিশেষ অভিযান। যোগ দিয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ বিশেষায়িত আকাশযান। অন্যান্য দেশের বাহিনী সীমান্তরক্ষীর পাশাপাশি মোতায়েন রয়েছে বেশ কয়েকটি উদ্ধারকারী দল। ঘন জঙ্গল ও জলাভূমির প্রতিকূল পরিবেশের মধ্যেই চলছে সন্ধান। এর আগে এক জলাশয়ে ডুবন্ত অবস্থায় ওই 4 সেনাকে বহনকারী সাঁজোয়া যানটি পাওয়ার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। পরে নিখোঁজ সেনাদের মৃত ঘোষণা করে আবার সে মন্তব্য প্রত্যাহার করে নেয় নেটো। মঙ্গলবার পূর্ব লিথুয়ানিয়ার বেলারুশ সীমান্তবর্তী এক অঞ্চলে নিয়মিত মহড়া করছিল নেটোর মার্কিন সেনারা। এ সময় হঠাৎ করেই উধাও হয়ে যায় 4 মার্কিন সেনাকে বহনকারী M88 হারকিউলিস মডেলের একটি সাঁজোয়া যান। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে দেয়া ভাষণে এমনটাই জানান জান্তা প্রধান মিন অং লাইং। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিও দেন। বিজয়ীদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণাও দেন তিনি। বক্তব্যে সশস্ত্র বিদ্রোহীদের সংলাপে বসার আহ্বান জানান জান্তা প্রধান। দাবি, মিয়ানমারের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। 2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তখন থেকেই জান্তার বিরুদ্ধে চলছে সশস্ত্র সংগ্রাম। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় 5 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় প্রদেশটির গিয়াদর জেলার পানশি শহরের কাছে এই ঘটনা হয়। হামলাকারীরা বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর গুলি করে হত্যা করে। নিহতরা সবাই পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে ধারণা করা হচ্ছে এই ঘটনার সাথে প্রাদেশিক বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি জড়িত। চলতি মাসে বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলার পর যাত্রীদের জিম্মি করে বিএলএ বিদ্রোহীরা। ওই ঘটনায় প্রাণ যায় 31 জনের। ঈদে বাড়ি ফেরাকে কেন্দ্র করে রীতিমতো মহাযজ্ঞ চলছে ইন্দোনেশিয়ায়। রাজধানী জাকার্তার পাশাপাশি নিজ নিজ এলাকা ছাড়ছেন প্রায় 15 কোটি মানুষ। ফলে ঘরমুখো মানুষের চাপে সড়ক পথের পাশাপাশি উপচে পড়া ভিড় বিমান এবং নৌবন্দরে। বিপুল সংখ্যক নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে প্রশাসনও। জাকার্তার চিকাম্পেক হাইওয়ের দৃশ্য এটি। হাজার হাজার যানবাহন পার হচ্ছে মহাসড়কটি দিয়ে।
ফলে টোল প্লাজার প্রবেশমুখে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। একই চিত্র নৌবন্দর আর রেলপথেও। উপচে পড়া ভিড় বিমানবন্দরে। রাজধানী জাকার্তায় বসবাস 1 কোটির বেশি মানুষের। এদের সিংহভাগই ফিরছেন নিজ নিজ এলাকায়। এর পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক অঞ্চলগুলোর মানুষও কর্মক্ষেত্র ছেড়ে ফিরছেন আপন ঠিকানায়। পাশাপাশি রয়েছে পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণ পিপাসুদের ভিড়। কর্তৃপক্ষ বলছে সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় নেমেছেন প্রায় 15 কোটি মানুষ। আগে বিমানে যেতাম, কিন্তু এতে খরচ অনেক বেশি পড়তো, তাই পরিবারের সবাই জাহাজে করে বাড়ি ফিরছি। আমার বাবা মা বাড়িতে আছে, তাই কষ্ট হলেও তাদের সাথে ঈদ করতে বাড়িতে যাই। ঈদকে কেন্দ্র করে প্রতিবছর ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন শহরে যাওয়া আসা করেন। এই মহাযজ্ঞ সামলাতে বিশেষ ব্যবস্থাও নেয় প্রশাসন। এবার ঈদযাত্রায় একমুখী করে দেওয়া হয়েছে বেশিরভাগ এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং রেলপথ। গেল বছর ঈদের ছুটিতে রেলের 1800 ট্রিপ ছিল। এবার এই সংখ্যা আরও 10% বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে গেলবারের তুলনায় চলতি বছর প্রায় 10% কম মানুষ ঈদযাত্রা করছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ঈদ উল ফিতর এবং পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জমকালো সাজে সাজানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদ। লাল নীল আলোকসজ্জার চাদরে ঢেকে দেয়া এসব মসজিদের চোখ ধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ মুসল্লিরা। উৎসবমুখর পরিবেশে উৎফুল্ল বিভিন্ন দেশের পর্যটকরা। কর্তৃপক্ষ বলছে রমজানের উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই আয়োজন। দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাস এবং ঈদকে ঘিরে এমন জমকালো সাজে সাজানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদগুলো। দুবাইয়ে রমজান ক্যাম্পেইনের অংশ হিসেবে লাল নীল আলোকসজ্জার চাদরে ঢাকা শহরের জুমায়রা গ্র্যান্ড, আল খাওয়ানিস, শেখ রাশেদ বিন মোহাম্মদ এবং জাবিল গ্র্যান্ড এই 4টি মসজিদ। আয়োজক কমিটি জানিয়েছে পবিত্র রমজানে দুবাইয়ের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। মানুষের কাছে ইসলামের শান্তির বার্তা এবং মুসলিম ঐতিহাসিক নিদর্শনকে আরও বিশ্বব্যাপী পরিচিত করাই এই আয়োজনের লক্ষ্য। দুবাই সবসময় সৃজনশীলতার মাধ্যমে সংস্কৃতিকে নতুন রূপ দেয়। গত বছর রমজানে আমরা কেবল একটি মসজিদ নিয়ে কাজ করেছি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের ব্যাপক সাড়া পাচ্ছি। সোশ্যাল মিডিয়া আলোকিত মসজিদগুলোর ছবি, ভিডিওতে সয়লাভ। বর্ণিল সাজের মসজিদগুলোতে প্রতিনিয়ত ভিড় করছেন মুসল্লিরা। নামাজ আদায় করে মুগ্ধ হচ্ছেন ঐতিহাসিক মসজিদগুলোর আলোকসজ্জায়। পবিত্র রমজান মাসে দুবাইয়ের সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে মসজিদগুলো। খুশি মনে নামাজ আদায় করেছি। বর্ণিল আলোর চাদরে মোড়া মসজিদগুলো আকৃষ্ট করেছে বহু পর্যটকদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সিরিয়ায় হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী দামেস্কের উমাইয়া মসজিদ। শুধু মুসলিম ইতিহাসেই নয়, মানবজাতির ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম। নির্মাণের পর থেকে আজ অবধি নানা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক পালা বদলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাটি। হাদিস অনুসারে কিয়ামতের আগে এই মসজিদেই আগমন ঘটবে নবী ঈসা আলাইহিস সালামের। সিরিয়ার প্রাণকেন্দ্র দামেস্কের বুকে হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে উমাইয়া মসজিদ। শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামের সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। অনেকেই এটিকে দ্য গ্রেট মস্ক অফ দামেস্ক বলে থাকেন। ইতিহাসের পাতায় স্থান পাওয়া বিশাল আকৃতির এবং প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম এটি। এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদ। কথিত আছে এর নির্মাণে খরচ হয় 6 থেকে 10 লাখ স্বর্ণমুদ্রা। পারস্য, ভারত, গ্রিক ও মরক্কোর বিভিন্ন অঞ্চল থেকে আনা হয় দক্ষ কারিগর আর শ্রমিকদের। 12,000-এরও বেশি শ্রমিক 9 বছর অক্লান্ত পরিশ্রম করে 715 খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। এর সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে মার্বেলের অসাধারণ কারুকাজ আর 43,000 বর্গফুট জুড়ে সোনালী মোজাইকের মাঝে।
এই মসজিদে রয়েছে মুসলিম উম্মার ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতি। কারবালার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। বলা হয়ে থাকে তার কাটা মস্তক এখানে আনা হয়েছিল। মসজিদের পাশে এক ছোট বাগানে ঘুমিয়ে আছেন মুসলিম ইতিহাসের আরেক মহানায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ক্রুসেডের সময় খ্রিস্টানদের কাছ থেকে বায়তুল মুকাদ্দাস উদ্ধার করে মুসলমানদের কাছে ফিরিয়ে এনেছিলেন। দামেস্কে এলে মানুষ তার কবর জিয়ারত করতে ভুল করেন না। উমাইয়া মসজিদটি শুধু অতীতের গল্পই শোনায় না, ইসলামের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে যুক্ত। হাদিস শরীফের বর্ণনা অনুসারে কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এখানেই আবির্ভূত হবেন। এখানেই সমাহিত আছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, বা খ্রিস্টানদের কাছে জন দ্য ব্যাপটিস্ট হিসেবে পরিচিত। হাজার বছরে এই মসজিদের উপর দিয়ে গেছে অনেক ঝড়, আগুন, ভূমিকম্প, যুদ্ধ, সব সয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হবার পর বেশ কয়েকবার বন্ধ রাখতে হয়েছিল এই পবিত্র স্থান। যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি আর সামরিক দমনপীড়নের কারণে মুসল্লিদের জন্য মসজিদে প্রবেশ ছিল নিষিদ্ধ। গেল ডিসেম্বরে স্বৈরাচার আসাদের শাসনের অবসান ঘটার পর উমাইয়া মসজিদের দরজা আবার খুলে দেওয়া হয়। প্রথম জুম্মার দিনই মানুষের ঢল নামে সেখানে। হাজার হাজার সিরিয়ান মুসলমান আনন্দে চোখের পানি ফেলেন। স্বৈরাচারের দীর্ঘ রাত পেরিয়ে যেন এক নতুন ভোরের সূচনা হয়েছিল সেদিন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।